নমস্কার, আমি তরুণ ঘোষ। ইউরোপ এবং আমেরিকা দুজনের জন্য এক নীতি, আর ভারতের জন্য আর এক নীতি। ভারত এই অবস্থা আর বরদাস্ত করবে না। ভারতের যে 33টা দেশে পাঠানো আমাদের প্রতিনিধি দল, বিভিন্ন দল থেকে নিয়ে একটা প্রতিনিধি দল পাঠানো হয়েছে। তারা গতকালকে বেলজিয়ামে গিয়ে পৌঁছেছেন। সারা ইউরোপ আমেরিকা জুড়ে যে বার্তা দিচ্ছেন সেটা বেলজিয়ামেও দিয়েছেন। এবার ইউরোপ কান্ট্রিগুলোতে তারা ঘুরবেন। তাদের বক্তব্য হচ্ছে, পৃথিবীতে দু রকমের নিয়ম চলে। ইউরোপ আমেরিকার ক্ষেত্রে একরকম নিয়ম, আবার ভারতবর্ষ কিছু করলে তার উপর এক নম্বর নিয়ম। ভারতবর্ষ পাকিস্তানের উপরে যদি আক্রমণ করে, পাকিস্তান দীর্ঘদিন ধরে আমাদের উপরে চোরাগোপ্তা হানা চালিয়ে যাচ্ছে, সন্ত্রাসবাদী আক্রমণ চালিয়ে যাচ্ছে। ভারত অ্যাকশন নিলে না না সংযত হও, সংযত হও, সংযত হও। অথচ আমেরিকা ইউরোপের ক্ষেত্রে সেটা নয়। ইউরোপের একটা দেশের উপরে হাত পড়লে ন্যাটো একবারে সব দেশ ঝাঁপিয়ে পড়বে, তার জন্য বিশেষ বাহিনী করা হয়েছে। ভারতের তো সেরকম বাহিনী নেই, ভারতকে একা লড়তে হয়। ফলে এই যে দোকলাপন, মানে দুরকম নীতি, দুমুখ সাপের নীতি, ভারত আর বরদাস্ত করবে না, ক্লিয়ার মেসেজ দেওয়া হয়েছে। গতকালকে যে ঘটনাটা ঘটেছে তার আজকে একটা রিপোর্ট বেরিয়েছে। অজুহাতের সময় শেষ, বার্তা আকবরের, এমজি আকবর তিনি একটা কড়া বার্তা দিয়েছেন। বলছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুরকমের নীতি নিয়ে চলার অভিযোগ করে পশ্চিমের দেশগুলিকে কটাক্ষ করল বেলজিয়ামে সফররত নয়াদিল্লির প্রতিনিধি দল। সেই দলের সদস্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এমজি আকবর ব্রাসেলসে প্রশ্ন তুলেছেন, ভারতের ওপরে সন্ত্রাসবাদী হামলা হলে পশ্চিমের একাধিক দেশ নীরবতা পালন করে। অপারেশন সিঁদুরের পরে 7টি সর্বদলীয় প্রতিনিধি দল 33টি দেশে পাঠানো হয়েছে। ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপের পাকিস্তানের মদত দেওয়া, এক্ষেত্রে ভারতের অবস্থান ব্যাখ্যা করবেন তারা। মঙ্গলবার বেলজিয়ামে পৌঁছেছে বিজেপির সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বাধীন দল। সেখানে সন্ত্রাস দমন প্রসঙ্গে আকবর বলেন, বিশ্বে দুটি আইন আছে, একটা আমেরিকা এবং পশ্চিমী দুনিয়ার জন্য, অন্যটা ভারতের জন্য। তিনি বলেছেন, প্রাক মদতপুষ্ট সন্ত্রাসবাদ আমাদের দেশকে ক্ষতবিক্ষত করছে বারবার, কিন্তু পাকিস্তানকে পাল্টা জবাব দিতে গেলেই কেন সংযমী হতে বলা হয়। আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে 2001-এ জঙ্গি হামলার প্রসঙ্গ তুলে আকবর বলেছেন, 9/11-র পরে ন্যায় বিচারের জন্য আমেরিকা 12,000 কিলোমিটার পেরিয়ে পাকিস্তানকে জবাবদিহি করতে বাধ্য করেছিল, কিন্তু ভারত মাত্র 500 কিলোমিটার দূরে জঙ্গি শিবিরগুলোর বিরুদ্ধে পদক্ষেপ করলে তাদের আমাদের সংযম দেখাতে বলা হয়। আকবরের প্রশ্ন, একজন ভারতীয় স্বামীহারা চোখের জল কি একজন আমেরিকার স্বামীহারা চোখের জলের চেয়ে কম বেদনার? ভারতীয় জীবন কি কম মূল্যবান? তার বার্তা আর নীরবতা নয়, দুরকমের নীতি নয়। ভারতীয়দের বিরুদ্ধে সন্ত্রাস উপেক্ষা করা যাবে না বা অন্য রকমের আচরণ করা যাবে না। ন্যায় বিচার সমান হতে হবে, অজুহাতের সময় শেষ। রবিশঙ্কর বলেছেন, ভারতের অতীতে ঢের সংযম দেখিয়েছে, এখন বিশ্বব্যাপী জবাব দেওয়ার বেলা। মানে তুমি যদি আমায় মারো তাহলে পরে পাল্টা মার আমি তোমাকে দেব। ক্লিয়ার অ্যান্ড মানে সাউন্ড মেসেজ একটা সারা বিশ্বকে মোদী পৌঁছে দিচ্ছেন। এটা কূটনীতির একটা বড় জয়। ভবিষ্যতে কোনো দেশ এসে এরা নাক গলাতে পারবে না। ট্রাম্প পাকিস্তানের ব্যাপারে সব জানেন। পাকিস্তান সন্ত্রাস করে নিয়ন্ত্রণ করে, সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দেয়, সব জানেন। সব জেনে তিনি শুধু ভোটের জন্য ভারতীয় ডায়াসপোরাকে তিনি ব্যবহার করেছিলেন। ভারতের সঙ্গে বন্ধুত্বর খাতিরে, বন্ধুত্ব দেখিয়ে তিনি ইন্ডিয়ান ডায়াসপোরার ভোটটা মোদীকে দিয়ে নিয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন। দিয়েই চোখ উল্টে গেলেন। তারপর প্রথম তুলসী গ্যাবার্ডকে পাঠালেন, জেডি ভান্সকে পাঠালেন। তারা এসে শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন। তারা এসে ভারতবর্ষ সম্পর্কে বড় বড় কথা বললেন। ভারতবর্ষের নীতি নিয়ে তারা কোন রকম সমালোচনা করেননি। তারা বলেছেন ভারতবর্ষ সঠিক পথে চলছে। অথচ
মজার কথা হচ্ছে যে পাকিস্তান সন্ত্রাসবাদকে আঁকড়ে ধরে বেঁচে রয়েছে, যার টাকা কামানোর একমাত্র রাস্তা হচ্ছে সন্ত্রাসবাদ, সেই পাকিস্তানকে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, সন্ত্রাসবাদের ওপরে যে চেয়ার রয়েছে সেই চেয়ারে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। এর থেকে বড় জোক, মজা, হাসির কথা আর কি থাকতে পারে? আর এর পরে কি আর কিছু দেখার বাকি আছে ভারতের? যে ভারতের এই যে অর্থনীতি, ভারতের এই যে উঠে আসা, আগে চীন চোখের ময়লা হয়েছিল, চোখ কটকটাতো চীন, এখন ভারতও তাই। ফলে ভারতের ভেতরে অস্থিরতা জাগিয়ে তোলো, একবার পাকিস্তানকে কাজে লাগাও, একবার বাংলাদেশকে কাজে লাগাও, এই করে সমস্ত ভারতবর্ষটাকে অস্থির করার একটা অবস্থা তৈরি করেছে। কিন্তু এই বার্তাটা যেটা পৌঁছে দেওয়া হয়েছে না, সেটা হচ্ছে আমাদের ওপরে যদি কোনো আঘাত আসে তাহলে ইউরোপ আমেরিকা কি বলল তার দিকে ভারতবর্ষ তাকিয়ে থাকবে না, ভারতবর্ষ তার উপযুক্ত জবাব দিয়ে দেবে। তোমরাই বানালে এই যে সিকিউরিটি কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, তোমরা বানালে, তোমরা বানিয়ে মস্করা করার জন্য ট্রাম্প আবার একটা টুইট করেছেন। টুইট করে তিনি লিখছেন, ভাইস চেয়ারম্যান বানানো হলো, আপনাদের কি মতামত? দেখুন টুইট। এই জাতীয় মস্করা করার কোনো অর্থ আছে? আমার তো মনে হয় যে ভারতবর্ষ এখন চতুর্থ ইকোনমি, খুব শিগগিরই 2026 সালের মধ্যে তৃতীয় ইকোনমি হবে। লাত মারো, ইউএন সিকিউরিটি কাউন্সিলে লাত মারো। ওখানে টাকা দেওয়া মানে ইউ আর হেল্পিং টেরোরিজম এগেনস্ট ইউ। এডিবিতে টাকা দেওয়া বন্ধ করো। ভারতবর্ষের মধ্যে চতুর্থ অর্থনীতি কি যদি ইউএন সিকিউরিটি কাউন্সিল থেকে লাত বেড়ে বেরিয়ে আসে, বাপ বাপ বলে সব চেল্লাবে যে ফোর্থ ইকোনমি একটা দেশ লাত বেড়ে বেরিয়ে গেছে, এডিবি থেকে লাত বেড়ে বেরিয়ে গেছে। আমাদের তো কোনো কাজে লাগে না, আমরা তো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে তো 1 পয়সা নিই না, না এডিবি থেকে আমরা 1 পয়সা নিই, তাহলে আমাদের ভারতীয়দের পয়সা আমরা ওখানে দেবো কেন? এই কড়া বার্তাটা ভারতবর্ষকে এবার পৌঁছে দিতে হবে। যদি পৌঁছাতে পারেন মোদি, তাহলে দেখবেন সারা বিশ্ব টাইট হয়ে গেছে একদম। আর পাকিস্তানকে কাজে লাগিয়ে ভারতবর্ষকে অস্থির করা যাবে না। আবার সময় আসুক, ওই ট্রাম্পের অনুরোধে এখন তো চুপচাপ ভারত রয়ে গেছে, যুদ্ধে একটা পজ দিয়ে ওই পরমাণুগুলো সরানো হোক, তারপর আবার মার শুরু হবে। পাকিস্তান একটা আবার নতুন একটা মানে পথ ধরেছে। মানে পাকিস্তান সেনাবাহিনী এখন এতটা সমালোচিত, সে পাকিস্তান সেনাবাহিনী নিজে এখন আর কোনো কথা বলে না, এখন জিহাদিদের এগিয়ে দিয়েছে। এখন জিহাদিরা এই সিন্ধু জল চুক্তি নিয়ে তারা বড় বড় বক্তৃতা দেয় মানুষের মনকে জয় করার জন্য। আসলে হচ্ছে পাকিস্তান বিরোধী মনোভাব দেখাতে পারলে তবে সেনাবাহিনী ওখানে টিকে থাকতে পারবে। সে যেন তেন প্রকারেরও সেনাবাহিনীকে সেটা করতে হবে। সেনাবাহিনী বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, কারণ এতদিন জঙ্গির, ধরুন 80-র দশক থেকে এই জঙ্গি অন্তত 1000 জঙ্গি 2000 জঙ্গি মারা গেছে। পাকিস্তানি সেটা কত মারা গেছে? অন্তত 100-200 কি 500। তাহলে এবার সন্ত্রাসবাদীরা যখন সন্ত্রাসবাদী আড্ডা যখন গুড়িয়ে দেওয়া হলো, তখন সন্ত্রাসবাদীরা চেপে ধরেছে পাকিস্তান সেনাবাহিনীকে। ভাই তোমাদের হয়ে তো আমরা তো এত 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 মানুষকে আমরা হারিয়েছি, 2000-2500 মানুষকে আমরা হারিয়েছি, তাহলে আমাদের যে ওপরে আঘাতটা করা হলো তোমরা জবাব দেবে না কেন? তখন বাধ্য হয়ে পাকিস্তান সেনাবাহিনীকে বাধ্য হয়ে ভারতের ওপরে আক্রমণ করতে হয়েছিল। এখন এই যে পজটা হয়েছে না, এই পজটা কিছুটা সময় পেয়ে যাচ্ছে পাকিস্তান নিজেকে তৈরি করার জন্য। দেখবেন আবার পাকিস্তান শত্রুতা করবে, আবার ভারতকে মারতে হবে। সুতরাং বিশ্বের কাছে বার্তাটা পৌঁছে দাও, ভারত আর থেমে থাকবে না। চর মারলে পাল্টা ঘুষি মারা হবে, চরের পাল্টা ঘুষি, এটাই হচ্ছে একমাত্র জবাব। তো আমাদের যে মোদিজি যে আমাদের পাঠিয়েছেন উনি যে আমাদের প্রতিনিধি দল সারা বিশ্বে, এটা কূটনীতির একটা বড় সাফল্য।
এই যে আমাদের G7 যাওয়ার কথা মোদিজির, G7 উনি যাবেন না। এখনো যা খবর পাওয়া যাচ্ছে G7 উনি যাবেন না। এর আগে রাশিয়া যাওয়ার কথা ছিল, রাশিয়া উনি যাননি। রিপাবলিক ডেতে উপস্থিত হওয়ার কথা ছিল, তার জায়গায় রিপ্রেজেন্ট করেছিলেন জয়শঙ্কর। এবার উনি G7 যাচ্ছেন না। রাশিয়া যাওয়া বন্ধ করে উনি পাকিস্তানকে অ্যাটাক করেছিলেন। এবার G7 যাওয়া বন্ধ করে হয়তো বাংলাদেশের ওপরে এই অ্যাটাকটা হতে পারে। এই বার্তাটা খুব শিগগিরই পৃথিবীর কাছে পৌঁছে দেওয়া হবে। সবই তো আর বলা হয় না, কিছু চেপে চেপে বলা হয়। তো সময় মতো আমরা সব খবর পেয়ে যাব, আপনারা সমস্ত খবর পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।